রাত 2টা বাজে, চারপাশ নিঃশব্দ। জানালার কাছে হালকা ধাক্কা লাগে। আমি চমকে উঠি। বাইরে কিছু নেই, তবু মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, হয়তো তাকিয়েও আছে আমার দিকে। কোনো শব্দ নেই, কিন্তু বাতাস ভারী। ঘরের কোণ থেকে একটা কাপা গলা ভেসে আসে, তুমি ফিরেছ নীরজ। আমি থমকে যাই। আমি তো নীরজ না, তবু আমার হাত থরথর করে কাঁপছে। ঘড়ির কাঁটা যেন চলা বন্ধ করেছে। আমি দরজা খুলি, আর সেই মুহূর্তেই বুঝি এই বাড়িতে আমি একা না, কেউ আছে, সব সময় ছিল। বিকেল থেকে আকাশটা কেমন যেন মেঘলা হয়েছিল। অরণ্য পাড়ার শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি, পানপাতার রঙে ঝাপসা হয়ে আসা দেয়াল, ছাদে আগাছা, আর জানালায় কাঁপতে থাকা পর্দার মতো ঝুলে থাকা গাছের ডাল। ও বাড়িটা নিয়ে সবাই কিছু না কিছু বলতো, কিন্তু কেউই কিচ্ছু জানতো না ঠিকঠাক। আমি অয়ন, কলেজে পড়ি। পড়াশোনার ফাঁকে মাঝে মাঝে ইউটিউব চ্যানেলের জন্য ভৌতিক গল্প তৈরি করি। এবার ভাবলাম, নিজের পাড়ার ভূতের গল্পই না হয় সত্যি করে দেখি। ও বাড়িটার মালিক ছিল শ্রীমতী লীলা বসু। সবাই বলতো উনি একা থাকতেন, স্বামী মারা গেছেন বহু বছর আগে। একমাত্র ছেলেও একদিন হারিয়ে যায়, নেই কোনো খোঁজ। তারপর একদিন হঠাৎ শোনা যায় লীলা দেবীর নিথর দেহ মেলে রান্নাঘরে। কেউ বলে হৃদরোগে মৃত্যু, কেউ বলে আত্মহত্যা। কিন্তু এক বৃদ্ধ বলেছিল, ও বাড়িটা রাতের বেলা কাঁদে। লীলার গলা শোনা যায়। আমি আমার ক্যামেরা নিয়ে গেলাম। ঠিক করলাম রাত 11টার দিকে গিয়ে কিছু ফুটেজ নেব। আমার সঙ্গী ছিল রবি, আমার স্কুল জীবনের বন্ধু, আর সাহসের উৎস। অয়ন, তুই ঠিক করিসনি তো ভুল কিছু? ও ফিসফিস করে বলেছিল, রাতের ভূতের গল্প তো বানাবি, সত্যি অভিজ্ঞতা হলে সেটা আরো রিয়েল লাগবে। আমি হেসে বলেছিলাম। কিন্তু ও বাড়ির গেটটা খুলতেই আমাদের মুখে সেই ঠান্ডা হাওয়ার ঝাপটা। কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে খুব ধীরে, ঘাড়ের পেছনে। আমরাও থমকে গেছি। ঘরের ভিতরে ঢুকতেই টর্চের আলোয় দেখি পুরনো আসবাবপত্র, ধুলো জমে গেছে। তবে হঠাৎই একটা আওয়াজ, যেন চেয়ার টেনে কেউ বসেছে। কে কে ওখানে? আমি বললাম। আলো ফেলে দেখি কিছুই নেই, অথচ আবার যেন দূর থেকে কারো কণ্ঠ, তুমি কি এসেছো আমার ছেলেকে খুঁজতে? কাপা কাপা সেই নারী কণ্ঠ। আমরা খুঁজে পেলাম একটা পুরনো ডায়েরি। তার প্রথম পাতায় লেখা, আমার ছেলে ফিরে আসবে। আমি জানি সে আসবে। সে বলেছিল ও ফিরে আসবে। প্রতি পাতায় একই কথা, একই আশা, আর শেষে একটা লাল কালির লেখা, যদি কেউ এই বাড়িতে আসে, সে আর ফিরে যাবে না, কারণ আমার ছেলেকে ছাড়া আমি কাউকে যেতে দেব না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রবি বলল, চল এখানে থেকে চলো, এটা ভালো কিছু নয়। বেরিয়ে এসে ক্যামেরার ফুটেজ চেক করছিলাম। এক জায়গায় দেখি আমরা দাঁড়িয়ে, আর পেছনে জানালার ফ্রেমে একজন মহিলা, সাদা শাড়ি, খোলা চুল, মুখটা অস্পষ্ট, কিন্তু সে তাকিয়ে আছে ক্যামেরায় এক দৃষ্টে। কেউ জানে না আমরা কতটা ভয় পেয়েছিলাম, কিন্তু সেদিন রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বিভীষিকাম রাত। সেই রাতের পর থেকে আমি আর রবি কেউই স্বাভাবিক ছিলাম না। বাড়ির পাশ দিয়ে গেলেই মনে হতো, জানালার পেছনে কেউ তাকিয়ে আছে, আমাদের জন্যই যেন অপেক্ষা করছে। রাত 3টার দিকে আমার ফোনে একটা ভিডিও ক্লিপ আসে। প্রেরক অজানা। খুলে দেখি, আমারই ঘুমন্ত মুখ, অন্ধকার ঘরে কেউ দাঁড়িয়ে আমার মাথার পাশে। চুলগুলো ভিজে, সাদা কাপড় পরে, লীলা দেবীর মতো দেখতে। আমি আতঙ্কে ঘামছিলাম। তবু ভোর হতেই আবার গিয়ে ডায়েরিটা পড়তে শুরু করলাম। ডায়েরিতে একটা পাতায় ছিল তার ছেলের ছবি, ছেঁড়া হয়ে গেছে, তবে পাশে লেখা, নীরজ, তুমি যদি না ফিরো, আমি তোমার জন্য অন্য কাউকে বেছে নেব। এই ঘর তোমার, আর তাদেরও। মানে কি, অন্য কাউকে বেছে নেব? রবি বলল, মানে লীলা দেবীর আত্মা এখন নতুন নীরজ খুঁজছে, হয়তো তুই। আমার বুক কেঁপে উঠল। আমি খুঁজে পেলাম এক বৃদ্ধকে, রাধাকান্ত কাকা। বললেন, ও বাড়িতে এক ছেলেকে একদিন জোর করে ঢুকতে দেখেছিলাম, তারপর সে আর ফিরল না। পরে পুলিশ বলেছিল সে পালিয়েছে, কিন্তু আমি জানি ও ছিল নীরজের ছায়া। তাহলে লীলা দেবীর আত্মা শুধু খুঁজে বেড়াচ্ছে না, সে টেনে নিচ্ছে ছেলেদের তার নীরজ বানাতে। এরপর রবি বদলাতে শুরু করল। সে চুপচাপ একা একা ওই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত। আমি তাকে জিজ্ঞেস করলে বলতো, তুই বুঝবি না, ও ডাকছে আমাকে। এক রাতে দেখি রবি ঘরের জানালার পাশে দাঁড়িয়ে, চোখে ঘুম নেই, ঠোঁটে ফিসফিস।
আমি আসছি মা, আমি এসেছি। আমি শেষবারের মতো ডায়েরির শেষ পাতায় ফিরে গেলাম। সেখানেই লেখা, নীরজ যদি ফিরে না আসে, আমি তাকে তৈরি করব। রক্তে, ছায়ায়, স্মৃতিতে, তারা আমার ছেলের মতো হবে। আর আমি ওদের ছাড়ব না। ওই রাতে আমি রবিকে নিয়ে বাড়িটা থেকে বের করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমরা যখন বাড়ির গেটের দিকে যাচ্ছিলাম, হঠাৎ দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। বিদ্যুৎ চলে গেল, মোবাইল কাজ করছিল না, বাতাসে যেন কেউ ফিসফিস করছিল। তুমি তো নীরজ না, তবে তুমি হতে পারো। রবি আমার হাত ছেড়ে পালালো ঘরের ভেতর। আমি চিৎকার করছিলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। সকালে আমি অজ্ঞান অবস্থায় উদ্ধার হই। পুলিশ এসে বাড়িটা তল্লাশি করে, কিন্তু রবির কোনো খোঁজ মেলে না। তার ফোন পাওয়া যায়, ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যায় রবি ধীরে ধীরে মেঝেতে বসে পড়ছে, আর এক মহিলা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাদা শাড়ি, খোলা চুল। ও বাড়িটা আজও আছে, বন্ধ, টিনের গেটে তালা ঝুলছে। কিন্তু মাঝে মধ্যে কেউ বলে, রাতে কেউ জানালা দিয়ে তাকিয়ে থাকে, কেউ একজন ডাকে, নীরজ, ফিরে এসো। চলুন গল্পের শেষ অংশে ঢুকে পড়ি, যেখানে অপেক্ষা করছে চূড়ান্ত মোড়, ভয়াল আবিষ্কার আর এক এমন বাস্তবতা যা অয়নের জীবন চিরতরে বদলে দেবে। আমি এখনো রাতে ঘুমাতে পারি না। সবকিছু নাকি ঠিক হয়ে গেছে, পুলিশ বলেছে রবি নিখোঁজ, হয়তো আত্মহত্যা করেছে। কিন্তু আমি জানি সত্যি কি ঘটেছে। ও এখন ওই বাড়িতেই আছে, নীরজ হয়ে। আমি ডায়েরির প্রতিটি পাতার কপি রেখেছি। মাঝে মাঝে শব্দগুলো বদলে যায়, যেন কারো হাত ঘুরে লেখা হয়েছে। হঠাৎ জানতে পারলাম, ও বাড়িতে একটা পরিবার উঠেছে, স্বামী স্ত্রী আর তাদের 10 বছরের ছেলে, নাম নীল। আমি আঁতকে উঠলাম। সেই নাম, সেই বয়স, সব কিছু যেন পুনরাবৃত্তি। একদিন বিকেলে দেখি সেই ছেলেটা আমাকে বলছে, ভাইয়া, জানেন, ওই আন্টি রাতে আমাকে গল্প বলে, খুব সুন্দর গল্প, কিন্তু আমার নাম ধরে ডাকে, নীরজ। আমার ভেতরটা ঠান্ডা হয়ে গেল। এক রাতে ফোনে একটা অজানা নম্বর থেকে ভিডিও আসে। খুলে দেখি, একটা পুরনো ঘরের ভেতর রবি বসে আছে। মুখে সেই একই শান্ত হাসি, কিন্তু চোখ দুটো কাচের মতো ফাঁকা। সে কেবল বলছে, তুই কেন পালালি অয়ন? মা তো তোকে বেছে নিয়েছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। ডায়েরি হাতে নিয়ে গেলাম সেই বাড়ির সামনে। রাত 2টা, দরজাটা খোলা ছিল। ভেতরে ঢুকে দেখি, পুরনো জানালাগুলো কাঁপছে হাওয়ায়। রান্নাঘরের পাশে একটা ছবি টাঙানো, লীলা দেবীর আর তার ছেলের। কিন্তু ছেলেটার মুখটা এখন স্পষ্ট। সেটা রবির মুখ। মানে, সে পুরোপুরি নীরজ হয়ে গেছে। হঠাৎ